প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রাসায়নিক গণনা অধ্যায় 6 এসএসসি কেমিস্ট্রি। এই অধ্যায়ে আমরা লাস্ট পার্ট 3 নাম্বার পার্টটা আজকে আমরা শিখব। এখানেই আমাদের যেই জিনিসগুলো আজকে শিখবো সেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ বা অ্যানালার জিনিসটা কি। দেখো, প্রথমে আমরা একটু অ্যানালার জিনিসটা জেনে নিই। অ্যানালার হচ্ছে 99.99% বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। 99% বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কি বলে? অ্যানালার বলে। অথবা 100% বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। 100% বিশুদ্ধ রাসায়নিক পদার্থ আসলে পাওয়া মুশকিল, এই জন্য বলা হয় 99% বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। এখন কোনো একটা রাসায়নিক পদার্থ অ্যানালার কিনা সেইটা আমরা আসলে হিসাব করি উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করার মাধ্যমে। তাহলে অ্যানালার জিনিসটা কি? 99.9% বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে আমরা কি বলি? অ্যানালার বলি। আর অ্যানালার কি না কোনো একটা রাসায়নিক পদার্থ হিসাব করি কিভাবে? উৎপাদের শতকরা পরিমাণ হিসাবের মাধ্যমে। তাহলে চলো আমরা উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করা শিখি। প্রথমে আমি একটি ইজি জিনিস দিয়ে শিখি, তারপর আমরা যাবো এক্সটেনশন গুলো থেকে। তাহলে এখন দেখো যে উৎপাদের শতকরা পরিমাণ বের করার সূত্র হচ্ছে, আমরা জানি উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ সমান সমান বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ। নিচে হচ্ছে বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ, হিসাবকৃত উৎপাদ ইনটু 100%। এটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। এখন তোমার একটা প্রশ্ন আমি আলোচনা করি। একটা প্রশ্ন প্রশ্নটা আমি এখানেই লিখি। প্রশ্নটা হচ্ছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ কত? দেখো যে 80 গ্রাম ক্যালসিয়াম তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ কত? এই উৎপাদের শতকরা পরিমাণ যদি বের করতে চাও তাহলে প্রথমে শুরু করতে হবে সূত্র দিয়ে, যে উৎপাদের শতকরা পরিমাণ বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ, বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ। বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে আমরা যে উদ্দীপকে দেওয়া আছে যে এত গ্রাম উৎপাদ পাওয়া গেছে, এটাই হচ্ছে বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ। তাহলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে? 39 গ্রাম। এছাড়াও এই বিক্রিয়ার মধ্যে আরো একটা পদার্থ উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড। সেটা পরিমাণ এখানে দেয় নাই, তাই ওইটা দিয়ে আমরা উৎপাদের শতকরা পরিমাণ হিসাবে ওটা আমাদের কাজে লাগবে না। উৎপাদের মধ্যে যে কোনো একটা পরিমাণ তোমাকে বলা থাকবে, সেটা দিয়ে তোমাকে ডিটারমাইন করতে হবে যে উৎপাদের শতকরা পরিমাণ কত। তাহলে দেখো, উৎপাদের শতকরা পরিমাণ হিসাবের মাধ্যমে আমরা কি করতে পারি? কোন একটা পদার্থ অ্যানালার কিনা, তোমাকে যদি প্রশ্ন করে ওই পদার্থটা অ্যানালর কিনা, যেমন ধরো এখানে যদি বলে ক্যালসিয়াম কার্বনেটটা অ্যানালার কিনা। ক্যালসিয়াম কার্বনেট অ্যানালার তখনই হবে যখন ক্যালসিয়াম কার্বনেট 99.9% বিশুদ্ধ উৎপাদ তৈরি করবে, অথবা 100% বিশুদ্ধ উৎপাদ তৈরি করবে। তখন এটাকে আমরা বলবো কি? অ্যানালার। অ্যানালার বলবো আমরা কোনটাকে? বিক্রিয়ককে, উৎপাদকে না। কাকে? বিক্রিয়ককে হবে। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করবো, কিন্তু বিক্রিয়কটা 100% বিশুদ্ধ কিনা সেটা আমরা ডিটারমাইন করবো। এখন দেখো, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করা শুরু হচ্ছে বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ, বিক্রিয়া হতে কি? হিসাবকৃত উৎপাদ। তাহলে এখন বিক্রিয়াটা তোমাকে করতে হবে, কারণ বিক্রিয়া ছাড়া আমরা করতে পারবো না। তো বিক্রিয়াটা কি? ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানেই বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদটা আমাদের আগেই বের আছে, প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাই বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ। এখন আমরা বের করবো বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ। এখানে আমরা আণবিক ভর হিসাব করলে কত হয়? 100 গ্রাম, এখানে 56 গ্রাম, এখানে কি 44 গ্রাম। যদিও ওটা আমাদের কাজে লাগবে না, আমরা লিখবো বিক্রিয়া অনুসারে
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম ধাতু উৎপন্ন হবে কত? 56/100। আর 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কত? 56 × 80/100। তাহলে 56 × 80/100 44.8 গ্রাম 44.8 গ্রাম উৎপন্ন হয়। তাহলে দেখো বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ কিন্তু পেয়ে গেলাম। তাহলে সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ, ওই যে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ কত, যেটা প্রশ্নে দেওয়া আছে 39, বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ কত? 44.8 ইন্টু 100%। তাহলে 39কে আমরা ভাগ করবো 44.8 দ্বারা, ভাগ করে 100 দ্বারা গুণ করলেই এটা হয় 87.05%। তার মানে কি উৎপাদের শতকরা পরিমাণ 100% হয় নাই। তার মানে এই বিক্রিয়কটা অ্যানালার না। বিক্রিয়টা কি অ্যানালার না। উৎপাদের শতকরা পরিমাণ আমরা নির্ণয় করব, কিন্তু আমরা উৎপাদের শতকরা পরিমাণ যদি 100% হয় তাহলে বিক্রিয়কটা অ্যানালার হবে। বিক্রিয়কটা কি হবে? অ্যানালার হবে। উৎপাদটা অ্যানালার কিনা সেটা প্রশ্ন আসবে না, আসবে হচ্ছে বিক্রিয়কটি অ্যানালার কিনা বা বিক্রিয়কটি 100% বিশুদ্ধ কিনা। আবার অনুসরণ বলবে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আমরা বিক্রিয়কটি অ্যানালার কিনা বা বিক্রিয়কটি 100% বিশুদ্ধ কিনা সেটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো তোমাদের প্রশ্নটা যে উৎপাদের শতকরা পরিমাণের হিসাব, তো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করি কেন আমরা? বিক্রিয়কটি কত পার্সেন্ট বিশুদ্ধ সেটা জানার জন্য। এখানে বিক্রিয়কটি 87.05% বিশুদ্ধ। প্রশ্ন এইভাবেও আসতে পারে যে উৎপাদটি কত পার্সেন্ট, বিক্রিয়কটি কত পার্সেন্ট বিশুদ্ধ। তুমি উৎপাদের শতকরা পরিমাণ বের করে যত পার্সেন্ট পাবা সেটাই হচ্ছে বিক্রিয়কটি কত পার্সেন্ট কি বিশুদ্ধ। এখন তোমাকে যদি বলে বিক্রিয়কটিতে কত পার্সেন্ট ভেজাল আছে, তো তুমি 100 থেকে এটা বিয়োগ করে দিবা। তো বিয়োগ করলে কি হয়ে যাবে? যে বিক্রিয়কটি কত পার্সেন্ট ভেজাল আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো প্রশ্নটা দুই রকম ভাবে আসতে পারে যে এত তাপ দিলে এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ কত, এটা বের করতে পারে। অথবা বলতে পারি বিক্রিয়ক কি অ্যানালার কিনা। অ্যানালারও আমরা বলবো এইটাই করবো। যদি 99% আসে তাহলে বলবো অ্যানালার। অথবা বলতে পারে বিক্রিয়কটিতে কত পার্সেন্ট ভেজাল আছে, তাহলে তুমি এটা 100 থেকে বিয়োগ করে দাও, প্রায় 13% কি আছে? ভেজাল আছে। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কেমনে বের করতে হয় আমরা বুঝছি? নিশ্চয়ই বুঝছি। আবার শুনি, উৎপাদের শতকরা পরিমাণ বের করার সূত্র হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ ইন্টু 100% বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ। বিক্রিয়ায় যত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দেওয়া থাকবে বা যত গ্রাম উৎপাদ দেওয়া থাকবে সেটা হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ। আর বিক্রিয়ার ব্যবহার করে আমরা হিসাব করে যেটা পাবো সেটাকে বলা হয় বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদ। এইটা বসায় রেশিও করলেই উত্তর হয়ে যাবে। এরকম একটা নমুনা আমরা করবো হচ্ছে এই যে 2 নাম্বার সৃজনশীলের মধ্যে। হ্যাঁ, যেহেতু এটা শিখেছি আমরা প্রথমে 2 নাম্বার সৃজনশীলটা করে ফেলি। আশা করি বুঝতে পারছেন। বলেন, আমি এসে 2 নাম্বার সৃজনশীল করাচ্ছি। এখন আসো দেখো উৎপাদের শতকরা পরিমাণের উপর ভিত্তি করে একটা সৃজনশীল দেওয়া আছে, রাজশাহী বোর্ড 2025 সালে আসছে, যে পটাশিয়াম ক্লোরাইড নমুনা 1, ওটা 60 গ্রাম কি তাপ দিলে এ পাওয়া যায় 30 গ্রাম। আর পটাশিয়াম ক্লোরাইডটা আসলে তাপ দিলে যে যৌগটা হয় সেটা আসলে পটাশিয়াম ক্লোরাইড। কি ক্লোরাইড? পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। আর এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড নমুনা 2, এটাকে যদি তুমি তাপ দাও, এখানে 20 গ্রাম, এখানে অবশ্য পরিমাণ আছে 45 গ্রাম মনে হয়, আমি একটু দেখি, 55 গ্রাম। 55 গ্রামকে তোমার হচ্ছে তাপ দিলেই সেটা হয় হচ্ছে 20 গ্রাম। তো নমুনা 1 নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে বেশি উপযোগী, অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করবা। উৎপাদের শতকরা পরিমাণ, যেই বিক্রিয়কের উৎপাদের শতকরা পরিমাণ বেশি সেই বিক্রিয়কটা পরীক্ষাগারে বেশি উপযোগী। আবার বলি, যেই বিক্রিয়কের উৎপাদের শতকরা পরিমাণ বেশি সেই বিক্রিয়কটা পরীক্ষাগারে বেশি উপযোগী। তাহলে চলো আমরা নমুনা 1 নমুনা 2 এর উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করি। তাহলে এখন আমরা 2 নং
সৃজনশীলতা আলোচনা করতেছি। তো এখানে আমরা প্রথমে নমুনা 1 নিয়ে কাজ করি। তো নমুনা 1-এর ক্ষেত্রে তাহলে এখানে তোমাকে প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে, যে পটাশিয়াম ক্লোরাইড তোমার হচ্ছে তাপ দিলেই এটা হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি অক্সিজেন সমতা করা লাগবে। হ্যাঁ, আমরা যদি এখানে 2 দিই, এখানে 2 দিই আর এখানে 3 দিই, তাহলে সমতা হয়ে যাবে। তাহলে পুরা যৌগটার আণবিক ভর যদি আমরা হিসাব করি, পটাশিয়াম হচ্ছে 39 প্লাস হচ্ছে ক্লোরিন 35.5 প্লাস হচ্ছে 348, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 245, আর এটা 245 গ্রাম। তো আমাদের উৎপাদ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, কারণ বলেই দিচ্ছে 30 গ্রাম, মানে উৎপাদের পরিমাণটা বলা আছে, আণবিক ভরটা বলা নাই। তো 39, এখানে যে পরিমাণ যেগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আণবিক ভর না, এগুলো হচ্ছে কত গ্রাম উৎপাদ নিছি, বিক্রিয়ক নিছি, কত গ্রাম উৎপাদ তৈরি হয়েছে সেটা, আণবিক ভর না। এটা কিন্তু প্যাস লাগাবো না, 35.5, এখানে হয় ইন্টু 2, এখানে হয় হচ্ছে 149 গ্রাম। আর অক্সিজেন তো আমার দরকার নাই এখানে। তাহলে দেখো আমরা কিন্তু এই নমুনা 1-এর বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ পেয়ে গেছি। এখন আমার দরকার কি বিক্রিয়া হতে হিসাব দিতে উৎপাদ। তো বিক্রিয়া অনুসারে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হয় 149 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 149/245। সুতরাং তোমার হচ্ছে 60 গ্রাম থেকে উৎপন্ন হবে কত, 149 into 60 divided by 245। তাহলে এখানে 149 into 60 divided by 245, 36.489 গ্রাম পটাশিয়াম। তাহলে এখন সুতরাং নমুনা 1-এর শতকরা পরিমাণ সমান সমান, আমরা কি জানি বিক্রিয়াপ্রাপ্ত উৎপাদ বাংলা লেখা লাগবে। আচ্ছা, তোমরা যদি কম জানো, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ কিন্তু 100%, বিক্রিয়া হতে হিসাব কিন্তু উৎপাদ। তাহলে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ কত, বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ হচ্ছে যেটা বিক্রিয়ায় পাইছি আমরা 30 গ্রাম, আর হিসাব করছি কত 36.489 ইন্টু 100% ইন্টু 100 divided by 36.489, প্রায় 100%। আবার দেখি এখানে 30 ইন্টু 100 ভাগ 36.489, না সরি 82.16%, 82.16%। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার প্রথম নমুনার ক্ষেত্রে। এখন আসো আমরা দ্বিতীয় নমুনা যাই। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় নমুনা। তো ওইটাও আমরা দেখবো ওই প্রথম বিক্রিয়া থেকে, দ্বিতীয় নমুনা বা নমুনা 2, যে ওখানেও আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করবো। তো বিক্রিয়া অনুসারে আমরা লিখতে পারি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয় হচ্ছে 149 গ্রাম। আমরা এখানে বাংলা কথাটা লিখলাম না, জায়গা নাই যেহেতু, তোমরা এইভাবে বাংলা কথা লিখবা। তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 149/245 গ্রাম। আর ওখানে কত আছে, তোমার ওখানে আছে হচ্ছে 55, তাহলে 55 গ্রাম থেকে উৎপন্ন হবে কত, 149 into 55 divided by 245, তাহলে
তাহলে 149 ইন্টু 55 ভাগ হচ্ছে 245, 33.48 গ্রাম। সুতরাং নমুনা দুইয়ের উৎপাদের শতকরা পরিমাণ। তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিই বিক্রিয়া প্রাপ্ত উৎপাদ কত, এখানে হচ্ছে 20, আর বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ কত 448 ইন্টু 100%। তোমরা কিন্তু এইটার মতন করে এখানে গুছায় লিখবা, আমি জায়গা নেই বলে এখানে একই জিনিস দুইবার না করে আমি শর্টকাটে করছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে এখানে হয় হচ্ছে 59.8%। তাহলে দেখো তো কোনটার উৎপাদের পরিমাণ শতকরা পরিমাণ বেশি, প্রথমটা। সুতরাং আমরা লিখতে পারি যে নমুনা 1 নমুনা 2 অপেক্ষা অধিক উপযোগী। তাহলে কোনো একটা নমুনা বেশি উপযোগী না কম উপযোগী সেটা আমরা বুঝবো কিভাবে? উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করার মাধ্যমে। তো উৎপাদের শতকরা পরিমাণ বিষয় নিয়ে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো তোমরা তুলে নাও, আমরা পরবর্তীতে আরো দুটা অঙ্ক নিয়ে আসি। এই তিনটা অঙ্ক যদি করো প্রপারলি বুঝে, আর আমি গত ক্লাসে গত ভিডিওতে যে অংশটা শিখেছি সেটা হচ্ছে যে তোমার কি বলে এটাকে, মানে আণবিক সংকেত নির্ণয়, ওইটা যদি ভালো করে বুঝো তাহলে এই অধ্যায়ের আর কোনো আটকানোর কিছু নেই। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই পরবর্তী দুইটা সৃজনশীলে। ওই দুইটা সৃজনশীল যদি আপনারা বুঝে যান তাহলে এই অধ্যায় আপনাদেরকে আর কেউ আটকাতে পারবে না, সব অ্যান্সার করতে পারবেন। সো তিনটা ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়টা পুরোটা একদম ভালোভাবে শেষ করে দিয়েছি। যারা প্রি-টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবেন বা যাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে বা সামনে 1 তারিখ থেকে শুরু, তাদের যদি অধ্যায় থাকে আমার ভিডিওটা দেখে নেবেন, উপকার হবে। তো মুছে দিলাম। এবার আসেন আমরা চলে যাই, প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটা করি, ছোট্ট অঙ্ক। সেটা হচ্ছে এ ও বি এর মিশ্রণের প্রকৃতি কিরকম হবে। তাহলে 3 নং সৃজনশীল, অর্থাৎ প্রকৃতি কিরকম হবে মানে হচ্ছে এখানে আসলে কোনটা অবশিষ্ট থাকবে সেটা বের করবা, অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের অঙ্কটার মতন। আমরা দেখবো এ এবং বি এর মধ্যে কোনটা অবশিষ্ট থাকবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাই দ্রবণের প্রকৃতি। যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি অ্যাসিড, যদি ক্ষার অবশিষ্ট থাকে দ্রবণের প্রকৃতি কি ক্ষার, ক্ষারীয়। এখন আমরা দুই পাত্রে ডাব্লিউ লাগবে আমাদের। প্রথমে আমরা এ পাত্রে ডাব্লিউ বের করবো, এ পাত্রে দ্রবে ভর। তাহলে এখানে আমরা জানি ডাব্লিউ সমান সমান এস এম বি বাই 1000। তাহলে এখানে এস মানে কত 0.2, এম মানে কত 36.5 গ্রাম, অর্থাৎ এই সেল আণবিক তোমাদের মুখস্থ করা লাগবে। আয়তন কত, আয়তন হচ্ছে 100, তাহলে এখানে 1000। তাহলে এটা গুণ করে 1000 দ্বারা ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে 0.2 ইন্টু 36.5 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 1000। তাহলে এখানে আসে হচ্ছে 0.3 গ্রাম। 0.2 ইন্টু 36.5 ইন্টু হচ্ছে 100, 1000 দ্বারা ভাগ করলে হয় 0.3 গ্রাম। এখন তোমার হচ্ছে আর বি পাত্রে দ্রবের ভর দেওয়া আছে কত, খুবই বেশি, হ্যাঁ, ধরো হচ্ছে তোমার দেওয়া আছে 25 গ্রাম। তাহলে এখানেই তোমার হচ্ছে, আচ্ছা আমরা একটু প্রাসঙ্গিক করার জন্য এইটাকে 1.2 মোল দিয়ে করে ফেলি।
1.2 মোল দিয়ে করবো, তাহলে 1.2, তাহলে 1.2 ইন্টু 36.5। তাহলে আমরা একটু কারেকশন করে নিলাম যেন একটু মানটা স্ট্যান্ডার্ড হয়। 36.5 ইন্টু হচ্ছে 100, সরি 1000, এসএমবি বাই কি করলাম এখানে, ঠিকই আছে, আইফোন তো কত 100 নিচ্ছে, তাহলে ইন্টু 100 ভাগ হচ্ছে 1000, তাহলে 1.2 ইন্টু হচ্ছে 36.5 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 1000, তাহলে এখানে মান আসবে হচ্ছে 4.380 গ্রাম, অর্থাৎ একটু মোটামুটি একটু বড় মান আসছে। অর্থাৎ আমরা অঙ্কটা একটু কারেকশন করে নিলাম যে 1.2 মোলার HCl এর সাথে যদি 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর একটা দ্রবণ মিশাই তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে। তাহলে এখন এখানে বিপাদ্য দ্রব্যের ভর কত, 25 গ্রাম। এখন হচ্ছে বিক্রিয়া করবা HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি পানি। তাহলে এখানে 36.5 গ্রাম আণবিক ভর, এখানে হচ্ছে 40 গ্রাম, এটা কিন্তু O2 ব্যালেন্স আছে। তাহলে এখানে ব্যালেন্স করার জন্য তোমাকে কোনো কিছু লাগবে না বামে, কারণ এখানে হাইড্রোজেন যে কটা আছে এ কটাই আছে, সোডিয়াম যে কটা আছে এ কটাই আছে, বামে ডানে পরমাণু সংখ্যা কি সমান। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা লিখতে পারি 36.5 গ্রাম HCl এর সাথে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাহলে 1 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করবে কত, 40 বাই 36.5। আর HCl এর পরিমাণ আমাদের কত আছে, HCl পাত্র এতে আছে, আর 4.38 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করবে কত গ্রাম, 40 ইন্টু 4.38 ডিভাইডেড বাই 36.5, 40 ইন্টু 4.38 divided by 36.5, 4.8 গ্রাম। তার মানে খুবই অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়েছে। তাহলে সোডিয়াম, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তোমার হচ্ছে কি বলে 25 গ্রাম। ফলে বিক্রিয়া শেষে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। সুতরাং যেইটা অবশিষ্ট থাকে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে দ্রবণের প্রকৃতি। দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। তাহলে বলো তো এখানে লিমিটিং বিক্রিয়ক কি, নিশ্চয়ই HCl, কারণ যে অবশিষ্ট থাকে সেটা তো লিমিটিং বিক্রিয়ক হবে না, যে আগে শেষ হয়ে যায় সে লিমিটিং বিক্রিয়ক। ও যদি অবশিষ্ট থাকে তো ডেফিনেটলি HClটা কি হয়ে গেছে, আগে শেষ হয়ে গেছে। সুতরাং HCl লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের অঙ্ক যেভাবে করি A প্লাস B এর মিশ্রণের প্রকৃতি কিরকম হবে সেই অঙ্কটা আমরা একই রকম ভাবে করবো। তাহলে দেখো একটা বিক্রিয়া আমি বানাই দিয়েছিলাম যে 1.2 মোলার HCl এর দ্রবণের সাথে যদি 100 ml 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ মিশাই তাহলে মিশ্রণের প্রকৃতি কিরকম হবে। তো এখানে আমরা প্রথমে দুই পাত্রে W লাগবে আমাদের, তারপর বিক্রিয়া করব, বিক্রিয়া করে আমরা লিমিটিং বিক্রিয়কের হিসাব যেভাবে করি সেভাবে আমরা করব, দেখবো যে কি অবশিষ্ট আছে। যদি অ্যাসিড অবস্থা থাকে তাহলে দ্রবণের প্রকৃতি অম্লীয়, আর যদি ক্ষারক অবস্থা থাকে দ্রবণের প্রকৃতি কি ক্ষারীয়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, খুবই সোজা। কিন্তু তোমাদেরকে অবশ্যই পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে, আর পারমাণবিক ভরের সাহায্যে তোমাদেরকে আণবিক ভর নির্ণয় করাও জানতে হবে। ওইটা যদি তুমি না জানো তাহলে তুমি হচ্ছে এই বিষয়গুলো বুঝতেই পারবে না। তো যারা আমার এখানে অফলাইন ক্লাস করো তাদেরকে আমরা আণবিক ভর কিভাবে বের করতে হয়, পারমাণবিক ভর কিভাবে বের করতে হয়, পারমাণবিক ভর মুখস্থ করাইছি, তারপর পারমাণবিক ভর ব্যবহার করে কিভাবে আণবিক ভর ব্যবহার করতে হয় এগুলো শিখাইছি। এবার আসেন আমরা চলে যাই 1 নম্বর প্রশ্নটা, খুবই চমৎকার একটা প্রশ্ন, ওটা শেষ করে আমাদের ভিডিও শেষ করবো। এখন আসেন 1 নম্বর সৃজনশীলের গ। একটু খেয়াল করো যে এতে পরমাণু সংখ্যা হিসাব করতে বলছে, তাহলে এই অঙ্কটা খুব এক লাইনে করে নেওয়া যায়। হ্যাঁ, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটি পরমাণু আছে, সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কত মোল দেওয়া আছে, 0.25 মোল।
এখানে লিখবা যে আমরা জানি 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে থাকে কয় মোল পরমাণু? এই যে হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, তাহলে 7 মোল পরমাণু। আমরা 7 মোল পরমাণু। এটা কিন্তু কিভাবে হিসাব করতে হয় আমরা প্রথম ভিডিওতে শিখেছি, যে এখানে যেহেতু আমি বলছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, তাহলে তার পরমাণু সংখ্যাগুলো মোলে বলতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন 5, অক্সিজেন একটা 6, নাইট্রোজেন একটা 7 মোল পরমাণু আছে। তাহলে 1 মোল শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে 7 মোল পরমাণু থাকে, তাহলে এখানে 0.25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোন থাকবে? 7 ইন্টু 0.25 মোল পরমাণু। এখন এই মোলটা আমরা গুণ করে দিই 7 ইন্টু 0.25, তাহলে এখানে হয় হচ্ছে যে 7 ইন্টু 0.25, 1.75 মোল, 1.75 মোল। এখন আমার তো বলছে পরমাণুর সংখ্যা, তো মূল যত মোল থাকবে তাকে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দাও, তাহলে এটা সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এতটি পরমাণু। তাহলে আবার শোনো, যদি মূল থাকে, মূলকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবা, তাহলে এটি সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে, যে কতটি সংখ্যা, যে এখানে পরমাণু সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা জানি 1 মোল 6.023 × 10⁻²3, তাহলে 1.75 মোলে কত হবে? ওটার সঙ্গে গুণ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আসে হচ্ছে 1.05 × 10⁻24 মা। তাহলে দেখো বিকারে এতে পরমাণু সংখ্যা কত সহজে বের হয়ে গেল। এখন তুমি যদি মনে করো স্যার আমি মোল দিয়ে করবো না, আমি ডাব্লিউ দিয়ে করবো, তুমি এখানে ডাব্লিউ তে কনভার্ট করতে পারবা, কারণ এন ইকুয়াল আমরা জানি ডাব্লিউ/বি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি এন বি, অর্থাৎ মানে হচ্ছে আয়তনকে লিটারে নিয়ে 0.25 কে গুণ করলেই এখানে ডাব্লিউ বের হয়ে যাবে। কি বললাম, সরি কি বললাম, আমরা জানি এন ইকুয়াল ডাব্লিউ/এন। তুমি যদি ডাব্লিউ বের করতে চাও, তাহলে ডাব্লিউ সমান সমান কি এন এন, গুণ করে ডাব্লিউ বের করে ডাব্লিউ থেকেও তুমি অঙ্কটা করতে পারবা। কিন্তু তুমি যদি মোল দেওয়া করো, অঙ্কটা খুব ইজি হয়ে গেছে, যে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে 7 মোল পরমাণু, 0.25 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে কত মোল পরমাণু। সবসময় পরমাণু সংখ্যা বললে এরকম মূল দিয়ে করবে, আমি যে নিয়মে করছি এই নিয়মে করবো, অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে। সুতরাং পরমাণু সংখ্যা এতটি। আশা করি বুঝতে পেরেছে। তাহলে বিকার এতে পরমাণু সংখ্যা কত, এটা না বোঝার কিছু আছে? না বোঝার কিছু নাই। কারণ তোমাকে যখন বলবে একটা যৌগকে মোলে প্রকাশ করবে, তাহলে তার মধ্যে পরমাণুগুলো কি কি করতে হবে? মোলে প্রকাশ করতে হবে। একটা যৌগ যদি বলে এত এই একটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণু, তার মানে ওই তার মধ্যে পরমাণুটাকে বলতে হবে এতটি পরমাণু। যখন বলবে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে অণু, তাহলে তোমাকে তার মধ্যে পরমাণুগুলোকে মোলেও মূল্য করতে হবে। এই বিষয়টা নিয়ে প্রথম ভিডিওটি আমি আলোচনা করছি। তো এখন চলেন আমরা এ ও বি এর মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে তা হিসাবটা করে দিই। তো আমরা এ ও বি এর মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে সেটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে প্রথমেই 2 পাত্রে ডাব্লিউ বের করা লাগবে। 2 পাত্রে কি ডাব্লিউ। এখন দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ডাব্লিউ বের করি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবের ভর W1 হলে আমরা লিখতে পারি যে n সমান সমান W1 বাই m। তাহলে W1 সমান সমান n ইন্টু m। n মানে 0.24, m মানে আণবিক ভর, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর আমরা কত জানি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর নাইট্রোজেনের 14, হাইড্রোজেন কত 5টা, 1 ইন্টু 5, আর অক্সিজেন কত 16। তাহলে এখানে কত হয়? 19 আর 35 গ্রাম। তাহলে এখানে 35 গ্রাম, সেটা দ্বারা গুণ করলে ডাব্লিউটা বের হয়ে যাবে। তাহলে 0.25 ইন্টু হচ্ছে 35, 8.75 গ্রাম, 8.75 গ্রাম। তাহলে এখন আমরা বিকার 2 এর তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের দ্রবের ভর বের করি। নাইট্রিক অ্যাসিডের দ্রবের ভর W2 হলে
আমরা লিখতে পারি W2 সমান সমান এখানে SMB/1000। এটা হচ্ছে আমরা এর আগেও বাইক অঙ্ক করছি যে দ্রবের ভর বের করার সূত্র হচ্ছে SMB/1000। তাহলে এখানে ঘনমাত্রা কত 0.325, আয়তন কত 700, আর আণবিক ভর আমরা জানি 63। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর মনে রাখবা 63 গ্রাম। নিজেরা হিসাব করবা, খুবই সিম্পল। হাইড্রোজেন একটা, নাইট্রোজেন একটা, অক্সিজেন তিনটা, 3 ষোল 48, 48 আর 14 যোগ করলেই হয় হচ্ছে তোমার 62, 62 একটি 63। এইভাবে আমরা দ্রুতগতিতে আণবিক বের করা শিক্ষা লাগবে আমাদের, বিশেষ করে যারা 9-এ আছেন তারা। 10-এর গুলো যারা তারা তো পারেনি। 63 ভাগ হচ্ছে 1000, তাহলে এখানে 14.3325 গ্রাম আসে। তাহলে এখন আমরা যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে সেটা যদি হিসাব করতে চাই, মানে উৎপাদ হিসাব করতে চাই, তাহলে দুইটা বিক্রিয়ক থেকে তো উৎপাদ হিসাব করবা, তাহলে তোমাকে আগে অবশ্যই লিমিটিং বিক্রিয়া বের করতে হবে। সংশ্লিষ্ট বিক্রিয়াটি, তো সংশ্লিষ্ট বিক্রিয়াটি কি, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কি কি উৎপাদ হবে, এটাও তো আমাদের অনেকের সমস্যা। এখানে ক্ষারক একটা আর একটা অ্যাসিড, তাহলে লবণ হবে, লবণটা হবে অ্যামোনিয়াম নাইট্রেট আর পানি, কারণ আমরা জানি অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করলেই লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে এখন সমতা দেখো, সমতার কোনো সমস্যা নাই, প্রচুর সমতা। তাহলে এখানে আমরা যদি আণবিক ভর বসাই, এটা হচ্ছে 35 গ্রাম, এটা হচ্ছে 63 গ্রাম। তাহলে এখান থেকে আমরা এখন ঐকিক নিয়মে অঙ্কটা করে নিতে পারি যে কে লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, তো আমরা লিখি, আর একটু লেখা যাবে যে বিক্রিয়া অনুসারে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে এর সাথে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড সাথে কত গ্রাম বিক্রিয়া করবে, 63 বাই হচ্ছে 35। সুতরাং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, অ্যামোনিয়াম পরিমাণ হচ্ছে 8.75 গ্রাম, হচ্ছে বিক্রিয়া করে 63 ইন্টু 8.75 বাই হচ্ছে কি 35। হিসাব করে দেখি আমাদের কত গ্রাম হয়। আশা করি দেখা যাচ্ছে 63 ইন্টু 8.75 ভাগ হচ্ছে 35, 15.75 গ্রাম। কিন্তু আমাদের কাছে নাইট্রিক অ্যাসিড আছে কত, 14.33 গ্রাম। তাহলে বিক্রিয়াটার মধ্যে যতটুকু নাইট্রিক অ্যাসিড আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ শেষ হওয়ার জন্য তার চেয়ে বেশি নাইট্রিক অ্যাসিড দরকার। ফলে এখানে নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়ার মধ্যে আগে শেষ হয়ে যাবে। তুলেন তো এটা দেখি। কিন্তু দ্রবণে নাইট্রিক অ্যাসিড আছে 14.3325 গ্রাম। ফলে বিক্রিয়াটিতে নাইট্রিক অ্যাসিড আগে শেষ হয়ে যাবে, কারণ নাইট্রিক অ্যাসিড লাগবে 15.75 গ্রাম, কিন্তু আছে কত 14.325 গ্রাম। সম্পূর্ণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে গেলে নাইট্রিক অ্যাসিড লাগবে 15.75 গ্রাম, কিন্তু এত পরিমাণ নাইট্রিক অ্যাসিড তো নাই। তাহলে বিক্রিয়ার মধ্যে আগে কি শেষ হয়ে যাবে, নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড কি লিমিটিং বিক্রিয়ক, সুতরাং নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা জানি লিমিটিং উৎপাদের পরিমাণ হিসাব করতে হয় মানে তোমার হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে। তাহলে এখন আমরা লিখব যে বিক্রিয়া অনুসারে, বিক্রিয়া
59। আমরা কি লিখবো যে নাইট্রিক অ্যাসিড থেকে কত গ্রাম লবণ উৎপন্ন হয়। তো নাইট্রিক অ্যাসিড এখানে 63 গ্রাম, তাহলে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়, যে লবণ উৎপন্ন হয়, উৎপন্ন হয় লবণ উৎপন্ন হয় তোমার হচ্ছে লবণের পরিমাণ আবার হিসাব করতে হবে। তো লবণের আণবিক বল এখানে 14 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 4 প্লাস নাইট্রোজেনের আবার 14 প্লাস 3 16 48, উৎপন্ন হয় 80 গ্রাম। 80 গ্রাম, তাহলে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন লবণ উৎপন্ন হয় 80 গ্রাম। তাহলে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডের উৎপন্ন হয় 80/60। সুতরাং লিমিটিং বিক্রিয়কের পরিমাণ কত? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে 14.3325 গ্রাম থেকে উৎপন্ন হবে 80 × 14.3325 গ্রাম ডিভাইডেড বাই 60। তাহলে এটার লগে 14.3325 গুণ করব, গুণ করে এই মানটা আমরা 60 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 80 × 14.3325 ভাগ হচ্ছে তোমার 63 ভাগ করলে হয় 18.2 গ্রাম। তার মানে দ্রব্যের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে? 18.2 গ্রাম লবণ উৎপন্ন হবে। এই অঙ্কটা একটু বড় অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে অধ্যায় সবচেয়ে, যদি বলো একটু টাফ অঙ্ক, একটু মানে বেশি টাফ অঙ্ক, কিন্তু আসলে টাফ না। মানে দ্রব্যের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে সেটা আমরা হচ্ছে হিসাব করতে গেলে প্রথমে আমরা দুই পাত্রে ডাব্লিউ লাগবে, ডাব্লিউ বের করবো, পরে আমরা দেখবো লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়কের অঙ্ক তো আমরা অলরেডি শিখেছি। লিমিটিং বিক্রিয়ক বের করার পর ওই লিমিটিং বিক্রিয়ক থেকে তোমাকে হিসাবটা করতে হবে যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। তো আশা করি বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছ। আমি এই অধ্যায়ের উপর কমপ্লিট একটা আলোচনা করলাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ফিজিক্স কেমিস্ট্রি কোন একটা অধ্যায়ের উপর পুরোটা আলোচনা করেছি ভালোভাবে। তো সামনের দিনগুলোতে সম্ভবত আগামী 2 দিন আমি ফিজিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে চমৎকার আলোচনা করব। যারা প্রিটেস্ট পরীক্ষা দিবা, যারা হচ্ছে কি বলে অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, তাদের অনেকের উপকার আসবে। তো আজকে আমার আলোচনা শেষ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, এগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আবার একটু সামারি করে আমি শেষ করে দিই যে আমরা প্রথমে দুটা পত্রে ডাব্লিউ বের করছি, পরে বিক্রিয়া করে লিমিটিং বিক্রিয়ক হিসাব করছি, আর আমরা জানি লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করতে হয়। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।